চারপাশে জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এক অদ্ভুত রহস্যময় ছোট শহর। ভুলক্রমে কেউ একবার এই শহরে আসলে সেই শহরের গোলকধাঁধার মধ্যে আটকে যায় আর কখনোই সেই শহরের গোলকধাঁধা থেকে বের হতে পারে না। এখানে আরও একটা বিপদ রয়েছে। সন্ধ্যা নামলেই একদল পিশাচ মানুষের রূপ ধারণ করে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরা প্রিয় মানুষের রূপ ধারণ করে, মানুষকে তাদের কথার ছলে বশীভূত করে ফেলে। এরপর মানুষদের উপর খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে পুরো দেহ ছিন্নভিন্ন করে দেয়। সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও নেই কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জায়গা। আসুন এরকমই একটা অদ্ভুত শহরের এবং সেখানকার বাসিন্দাদের ভয়াবহ জীবন ধারণের গল্প শুনে আসি। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই ঘন্টা বাজিয়ে সবাইকে বাড়ি ফিরতে অ্যালার্ট করে দিচ্ছিল এখানকার শেরিফ বয়েড স্টিভেন্স। শেরিফ বলতে মূলত সরকারি কর্মকর্তা বা অভিভাবককে বোঝায়। বয়েড স্টিভেন্স এখানকার অভিভাবক। তিনি সবার সিকিউরিটি এবং সেফটির খেয়াল রাখেন। এই শহরটা হলো একটা অদ্ভুত এবং রহস্যময় শহর। এই শহরে বসবাসকারী কেউ ইচ্ছে করে এখানে আসেনি, বরং পথ ভুলে মানুষ এই শহরে চলে আসে এবং একটা গোলকধাঁধার মাঝে আটকে পড়ে। একবার কেউ এখানে চলে এলে বাকিটা জীবন সে আর এই শহর থেকে বের হতে পারে না। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা রয়েছে তা হলো সন্ধ্যা নামলেই একদল পিশাচ মানুষের রূপ ধারণ করে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। তারা মানুষকে বাইরে পেলেই আক্রমণ করে এবং খেয়ে বডিটা ছিন্নভিন্ন করে ফেলে। আর এই জন্যই স্টিভেন্স রোজ সন্ধ্যার আগে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আবার বাড়ি ফিরেও যে স্বস্তি আছে তা কিন্তু না। এখানে প্রতিটা বাড়ির দরজায় একটা বিশেষ পাথর ঝোলানো আছে। এই পাথরটা রক্ষা কবচের কাজ করে। এটা থাকলে পিশাচগুলো আর ভেতরে ঢুকতে পারে না। কিন্তু কেউ যদি ভুলক্রমে ঘরের জানালা বা দরজা রাতের বেলা খোলা রাখে তাহলে এই পাথরের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পিশাচেরা সে বাড়ির মানুষের উপরে আক্রমণ করে। যাই হোক, সন্ধ্যার আগে সবাই বাড়ি ফিরলেও ফ্রাঙ্ক নামের একজন বারে অতিরিক্ত মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। বার ম্যানেজার তাকে ডেকেও তুলতে পারে না, ফলে সে বাড়ির দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যায়। এদিকে ফ্রাঙ্কের স্ত্রী এবং মেয়ে তার জন্য অপেক্ষা করেও যখন সে না ফেরে তখন তারা দরজা জানালা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রাতে ফ্রাঙ্কের স্ত্রী দরজায় ঝোলানো পাথরটা ঠিক আছে কিনা চেক করে দেখে। রাতে যখন তারা শুতে যাবে তখন ফ্রাঙ্কের মেয়ে মেগান জানালার বাইরে থেকে তার দাদির ডাক শুনতে পায়। বাচ্চা অবুঝ মেয়ে কিছু না বুঝেই জানালার পর্দা সরিয়ে দেয় আর দেখে তার দাদির মতো দেখতে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আদতে এটা পিশাচ ছিল। সে মেগানের দাদির রূপ ধরে এসেছে। মেগানের মা যতক্ষণে ঘটনা টের পায় ততক্ষণে মেগান জানালা খুলে দেয় আর পিশাচটা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। সকালে ফ্র্যাঙ্ক যখন বাড়ি ফিরে সে বাড়ির সামনে অনেক মানুষ দেখে হকচকিয়ে যায়। তখন স্টিভেন্স বেরিয়ে এসে ফ্রাঙ্ককে গালাগাল এবং মারধর করতে শুরু করে। সে ফ্রাঙ্কের কলার চেপে ভেতরে নিয়ে যায় এবং স্ত্রী সন্তানের বীভৎস লাশ দেখায়। স্টিভেন্স এর জন্য ফ্রাঙ্ককেই দায়ী করে। তার কেয়ারলেসের কারণেই তার ফ্যামিলিকে হারাতে হলো। স্টিভেন্স ডেপুটি শেরিফ কেনিকে নির্দেশ দেয় ফ্রাঙ্ককে গ্রেপ্তার করার জন্য। পরবর্তীতে তাকে এই অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হবে। এরপর স্টিভেন্স ফ্রাঙ্কের বাড়ির পাথরটা তুলে নিয়ে বেরিয়ে যায়। এদিকে ম্যাথিউস ফ্যামিলির জিম ম্যাথিউস তার স্ত্রী তাবিথা, মেয়ে জুলি এবং ছেলে ইথানকে নিয়ে একটা আরভি কারে করে ট্যুরে বেরিয়েছিল। কিন্তু জঙ্গলের রাস্তায় জিম একটা গাছ উপড়ে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয়। সামনে যাওয়ার আর পথ না থাকায় জিম বেশ হতাশ হয়ে যায়, কারণ তাদের আবারও অনেকখানি পথ ঘুরে যেতে হবে। বাধ্য হয়ে গাড়ি নিয়ে তারা আবারও পেছনের পথে ঘুরে যায়। অন্যদিকে স্টিভেন্স পাশের এক কলোনিতে ছেলের সাথে দেখা করতে যায়। এখানে দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ শেরিফ স্টিভেন্সের নিয়ন্ত্রণে থাকে, অন্য একটা গ্রুপ শহরের পাশের কলোনিতে স্বাধীনভাবে বসবাস করে। এই স্বাধীন গ্রুপটাকে মূলত ডোনা নামের এক মহিলা নিয়ন্ত্রণ করে। তো স্টিভেন্স ছেলের সাথে দেখা করার জন্য ডোনার পারমিশন নেয়। স্টিভেন্সের ছেলে অ্যালিস বাবাকে তেমন একটা পছন্দ করে না, তাই আলাদা হয়ে এই কলোনি হাউসে স্বাধীনভাবে বসবাস করে। স্টিভেন্স ছেলেকে গতরাতের ঘটনা বর্ণনা করে আর তার সাথে শেরিফ হিসেবে সার্ভিসে জয়েন করতে বলে। কিন্তু অ্যালিস বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্টিভেন্স হতাশ হয়ে বেরিয়ে আসে। এদিকে জিম গাড়ি নিয়ে এই শহরে ঢুকে পড়ে। সে কিভাবে এখানে চলে আসলো সেটা বুঝতেও পারে না। এই সময় গতরাতে মরে যাওয়া ফ্রাঙ্কের স্ত্রী মেয়েকে দাফন করা হচ্ছিল। স্টিভেন্স শহরে নতুন একটা গাড়ি দেখে বুঝতে পারে এরাও এখানে ফেসে গিয়েছে। দাফন শেষ করে স্টিভেন্স জিমের কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে তার কোনো হেল্প লাগবে কিনা। জিম জিজ্ঞেস করে হাইওয়ের রাস্তা কোনটা। স্টিভেন্স তাকে পাহাড়ের পাশের রাস্তা দিয়ে যেতে বলে। জিম তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু স্টিভেন্স তো ঠিকই বুঝতে পারে এই ফ্যামিলিটা আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। যাই হোক, অনেকক্ষণ ড্রাইভ করার পরে তারা আবারও ঠিক একই শহরে ফিরে আসে। তারা একটু অবাক হলেও ভাবে হয়তো তারা ভুল টার্ন নিয়েছিল, তাই আবারও তারা গাড়ি ছুটিয়ে দেয়। কিন্তু তৃতীয়বারের মতো একই জায়গায় ফিরে এলে এবার তাদের বিস্ময়ের সীমা থাকে না। জিম এবার গাড়িটা পেছনে ঘুরিয়ে সেই পথেই এগোতে শুরু করে।
তাদের দেখে স্টিভেন্স বুঝতে পারে তারা গোলকধাঁধায় ফেসে গিয়েছে, তাই তাদের থামিয়ে আসল ঘটনা খুলে বলার সিদ্ধান্ত নেয়। ওদিকে বারবার একই পথে ঘুরপাক খাওয়ায় জিমের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, তাই সে খুব জোরে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তাদের সামনে আরেকটা গাড়ি চলে আসে, তাই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে জিম গাড়ি জোরে টার্ন নিয়ে নেয়। ফলে গাড়িটা জঙ্গলের মধ্যে নেমে গিয়ে উল্টে যায়। একটা গাছ জিমের সিটের সাথে ঢুকে গিয়ে সে নিজের সিটেই আটকে পড়ে। তাবিথা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, আর জুলি কোমরে ব্যথা পেলেও মোটামুটি ঠিকই ছিল। আর একটা রড ইথানের উরুতে ঢুকে যায়। জিম অনেক চেষ্টা করেও নিজের সিট থেকে নড়তেও পারছিল না। অন্য গাড়িটাও একইভাবে গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। এই গাড়িতে দুজন বন্ধু টবি এবং জেড ছিল। অ্যাক্সিডেন্টের পরে গাড়ির ভেতর থেকে টবি আহত হয়ে বেরিয়ে আসে, তার বুকে আঘাত লেগেছিল। টবি টলতে টলতে সাহায্যের জন্য শহরের দিকে ছুটতে থাকে। রাস্তায় আরভি গাড়িটা থামানোর জন্য স্টিভেন্স এবং কেনি পেরেকের কার্পেট পিছাচ্ছিল। তখন টবি তাদের কাছে গিয়ে অ্যাক্সিডেন্টের কথা জানায়। স্টিভেন্স কেনির সাথে টবিকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং নিজে দৌড়ে জঙ্গলের দিকে যায়। স্টিভেন্সের সাথে প্রথমে জেডের দেখা হয়। জেড মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল, তাই উদ্ভট আচরণ করছিল। তাই স্টিভেন্স তাকে হ্যান্ডকাফ দিয়ে গাড়ির সাথে আটকে দিয়ে আরভি কারের দিকে এগিয়ে যায়। স্টিভেন্স জিম এবং তার ফ্যামিলিকে ভেতর থেকে বের করার চেষ্টা করছিল। ততক্ষণে কেনি টবিকে হাসপাতালে পৌঁছে দিয়ে সাহায্যের জন্য ডাক্তার ক্রিস্টি, ফাদার রুদ্র এবং অ্যালিসকে নিয়ে জঙ্গলে আসে। তারাও জিম ফ্যামিলিকে উদ্ধার করতে সাহায্য করে, কিন্তু সমস্যা বেঁধে যায় ইথানের জন্য। তার পায়ের রডটা বের করতে ঘন্টাখানেক সময় লেগে যাবে, অথচ সন্ধ্যা হতে মাত্র 40 মিনিট বাকি আছে। তাই স্টিভেন্স সবাইকে নির্দেশ দেয় তাবিথা, জুলি এবং জেডকে নিয়ে শহরে ফিরে যেতে। স্টিভেন্স, জিম এবং ক্রিস্টি আরভি কারের ভেতরেই ইথানের কাছে রাত কাটিয়ে দেবে। স্টিভেন্সের কাছে যেহেতু ফ্রাঙ্কের বাড়ি থেকে আনা পাথরটা ছিল, তাই সেটা আরভি কারের দরজায় ঝুলিয়ে দিলে তারা ভেতরে সেফ থাকতে পারবে। এদিকে আবার আরেক অঘটন ঘটে যায়। টবিকে হাসপাতালে ভর্তি করে রেখে আসা হয়েছিল। টবির পাশে এই সময় সারা মায়ার্স নামের একটা মেয়ে বসেছিল। এমনিতে সারা ভালো মেয়ে, কিন্তু সে একটা অদৃশ্য অশুভ শক্তির বশীভূত ছিল, যে ব্যাপারে শুধুমাত্র সে এবং তার ভাই নাথান জানত। তো টবিকে সেবা করার সময় সারার উপরে সেই অশুভ শক্তিটা ভর করে এবং টবিকে হত্যা করার নির্দেশ দেয়। ফলে সারা একটা স্ক্রুড্রাইভার টবির ঘাড়ে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে ঘটে যায় আরও এক অঘটন। স্টিভেন্স এবং কেনি রাস্তা থেকে পেরেকের কার্পেটটা সরাতে ভুলে গিয়েছিল। ফলে সবাইকে নিয়ে শহরে ফেরার পথে তাদের গাড়িটা পেরেকে লেগে পাংচার হয়ে যায়। তাই গাড়ি থেকে নেমে তারা কলোনি হাউসের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে স্টিভেন্স আরভি গাড়ির সেফটির জন্য গাড়ির ভেতরে থাকা কাপড়গুলো দিয়ে সব জানালা ঢেকে দিচ্ছিল। তখন সে দেখতে পায় মানুষের ছদ্মবেশে পিশাচেরা জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। একটু পরে পিশাচেরা বাইরে থেকে মানুষের কণ্ঠস্বরে ডাকতে শুরু করে। জিম মানুষ ভেবে গাড়ির দরজা খুলে দিতে যাচ্ছিল, কিন্তু স্টিভেন্স তাকে বাধা দেয়। জিম না বুঝে স্টিভেন্সের সাথে হাতাহাতি শুরু করে দেয়। স্টিভেন্স কোনোভাবে জিমকে চেপে ধরে এবং বোঝায় এরা মানুষ না। ওদিকে বাকিদের পালাতে পালাতে বেশ অন্ধকার হয়ে যায়। কলোনি হাউসের ভেতর থেকে তাদের দেখে একজন ভাবে এরা হয়তো পিশাচের দল, তাই সে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। বাইরে থেকে তারা অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলে না। ততক্ষণে বাইরে একদল পিশাচও চলে আসে এবং জুলির নাম ধরে ডাক দেয়। জুলি প্রায় হ্যালোসিনেট হয়ে গিয়েছিল। তখন কেনি একটা পিশাচের উপরে গুলি চালায়। এতে ভেতরের মানুষেরা বুঝতে পারে বাইরে যারা আছে তারা আসলেই মানুষ। তাই ডোনার নির্দেশে দরজা খুলে দেওয়া হয় এবং সবাই ভেতরে ঢুকে পড়ে। তবে ডোনা নতুন আসা তাবিথা, জুলি এবং জেডকে ভরসা করতে পারছিল না, তাই তাদের যাচাই করার জন্য তাদের হাত বেঁধে দেয়। পরবর্তীতে অবশ্য তাদের মুক্ত করে দেওয়া হয়। এদিকে আহত ইথানের জ্ঞান ফিরে আসে এবং সে ব্যথায় কুঁকড়ে ওঠে। ক্রিস্টি তাকে শান্ত করার জন্য সেডাটিভ ইঞ্জেকশন দেয়। এরই মধ্যে আবার পিশাচেরা গাড়ির উপরে উঠে তোলপাড় করতে শুরু করে। ক্রিস্টি এতে খুবই বিচলিত হয়ে পড়ে। স্টিভেন্স ক্রিস্টিকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে শান্ত করে এবং ইথানের ওপরে ফোকাস রাখতে বলে। একটু পরে পিশাচদের অত্যাচার থেমে যায়। তখন স্টিভেন্সের সহযোগিতায় ক্রিস্টি ইথানের উরু থেকে রডটা বের করে ফেলে। যদিও ইথান প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কাজটা করতে সক্ষম হয়। ক্রিস্টি ইথানকে একটা স্যালাইন দিয়ে দেয় যাতে সে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। এ সময় তার জিমের সাথে টুকটাক কথা হয়। ক্রিস্টি জানায় সে পুরোপুরি ডাক্তার না, সে মেডিকেলের 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল, আর সেই সময় সে এখানে আটকে পড়েছিল। এখন সেই এখানে ডাক্তারের দায়িত্ব পালন করছে। জিম জানায় সে একজন ইঞ্জিনিয়ার। এদিকে সারা টবিকে খুন করে বাড়ি ফিরে গোছলে ঢোকে। সে নিজের কৃতকর্মে খুব অনুতপ্ত ছিল। সে নিজের ইচ্ছেতে এগুলো করে না। বাইরে থেকে তার ভাই নাথান ডাক দিলে সারা টাওয়েল জড়িয়ে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে এবং ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নাথান বাথরুমে উকি দিয়ে সারার রক্তমাখা পোশাক দেখে বুঝে যায় সারাকে দিয়ে অদৃশ্য শক্তিটা আবারও খুন করিয়েছে।
নাথান বোনকে সাপোর্ট দিয়ে বলে সে সব সামলে নেবে। অন্যদিকে আরভি কারে ক্রিস্টি একটু ঘুমিয়ে পড়েছিল। একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন স্টিভেন্স জানায় চিন্তার কিছুই নেই, সকাল হয়ে গেছে, তাই তারা এখন সেফ। একটু পরে কেনি, ফাদার রুদ্র, তাবিথা এবং জুলি তাদের নিতে আসে। তারা গাড়িতে করে প্রথমে সবাইকে কলোনিতে নামিয়ে দেয়। তারপরে ফাদার রুদ্র, কেনি এবং ক্রিস্টি হাসপাতালে আসে। হাসপাতালের দরজা খোলা দেখেই কেনি একদম থ মেরে যায়। সে বুঝে যায় ভেতরে খারাপ কিছু ঘটেছে। আসলে সারা বাড়ি ফেরার সময়ে হাসপাতালের দরজা খুলে রেখে গিয়েছিল, ফলে পিশাচেরা ভেতরে ঢুকে সবার উপরে আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। আর এই হাসপাতালে শুধু টবিই না, বরং কেনির মানসিক ভারসাম্যহীন বাবাও ভর্তি ছিল। কেনি ভেতরে গিয়ে বাবার নিথর ছিন্নভিন্ন দেহটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এদিকে ইথান অনেকটাই সুস্থবোধ করছিল। বোন জুলি তার সাথে খেলা করছিল, কিন্তু ইথান বারবার বাইরে তাকাচ্ছিল। জুলি জিজ্ঞেস করে সে বাইরে কি দেখছে। ইথান মিথ্যা করে বলে কিছু না। আসলে ইথান তার সমবয়সী সাদা ড্রেস পরা একটা ছেলেকে দেখতে পায়, যেটা সে ছাড়া আর কেউই দেখতে পায় না। তাই সেই ব্যাপারটা গোপন করে রাখে। একটা থমথমে পরিবেশ নিয়ে সেদিনটা কেটে যায়। পরের দিন মাঝরাতে দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পরে জেডের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই নিজের হাত পা বাঁধা দেখে সে ছটফট করতে শুরু করে। তখন ডোনা গিয়ে তাকে শান্ত করে। এরপর সকালে জেডের কাছে সে পুরো ঘটনা এক্সপ্লেইন করে। একদিনের জন্য স্মৃতি ভুলে থাকায় জেডের এসবের কিছুই বিশ্বাস হচ্ছিল না। সে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে যায় এবং একজনের সাইকেল ধার নিয়ে শহরে ঘুরতে বের হয়। কিছুক্ষণ পরে সে ডাইনার রেস্তোরাঁটা দেখতে পেয়ে সেখানে খেতে ঢুকে পড়ে। এদিকে ফাদার রুদ্র, জিম এবং তাবিথাকে নিয়ে তাদের নতুন থাকার জায়গা দেখানোর জন্য বের হয়। পথের রাস্তার পাশে একটা বাক্সের মতো দেখতে পেয়ে তাবিথা জিজ্ঞেস করে এটা কি। ফাদার জানায় এটাকে তারা বক্স বলে। এখানকার সমস্ত নিয়ম এবং আইনই হলো নিজেদের প্রোটেক্ট করা, কিন্তু কেউ যদি সেই নিয়ম ভাঙে এবং তার জন্য কারোর প্রাণ চলে যায় তাহলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আর সেই শাস্তি হলো তাকে এক রাত রক্ষা কবচ পাথর ছাড়াই এই বক্সে কাটাতে হবে। যদিও এখন পর্যন্ত কাউকে এই পানিশমেন্ট দেওয়া হয়নি, তবে আজ রাতে ফ্রাঙ্ককে প্রথমবারের মতো এই পানিশমেন্ট দেওয়া হবে, কারণ ফ্রাঙ্কের অবহেলার জন্যই তার স্ত্রী এবং মেয়েকে পিশাচদের হাতে মরতে হয়েছে। যাই হোক, এরপরে ফাদার জিম এবং তাবিথাকে ফ্রাঙ্কের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। লরেন এবং মেগান মরে যাওয়ার পরে বাড়িটা এখনও ফাঁকাই রয়েছে। ফাদার জিমদের বাড়িটা থাকার জন্য দেয়, কিন্তু তাবিথা মেগানের রুমে রক্তের ছড়াছড়ি দেখে আতঙ্কে বেরিয়ে যায় আর বলে সে কিছুতেই এখানে থাকতে পারবে না। তখন জিম তাকে কোনো রকমে বুঝিয়ে শান্ত করে। এদিকে ইথান এখন টুকটাক হাঁটতে পারছে। অ্যালিস তাকে একটা ওয়াকিং ক্রাচ বানিয়ে দিয়েছে, সেটা দিয়ে সে হাঁটতে হাঁটতে কলোনি হাউসের পেছনের দিকে চলে আসে। সে মূলত তার দেখা ছোট ছেলেটিকে খুঁজছিল। তখন তার ভিক্টরের সাথে দেখা হয়ে যায়। ভিক্টর কিছুটা পাগলা কিচিমের, তার যা মনে চায় সে ওটাই করে। এই মুহূর্তে সে একটা গাছ নিয়ে গবেষণা করছে। তার ধারণা এই গাছটা হাঁটাচলা করতে পারে। ভিক্টরের অদ্ভুত কাণ্ড দেখে ইথান তাকে এটা সেটা নিয়ে প্রশ্ন করতে থাকে। এতে ভিক্টর বেশ বিরক্ত হয়ে যায় এবং ইথানকে চলে যেতে বলে। ইথান চলেই যাচ্ছিল, কিন্তু তার আগে জিজ্ঞেস করে ভিক্টর সেই সাদা ড্রেস পরা ছেলেটাকে দেখেছে কিনা। ইথান কখনো ছেলেটাকে কলোনির ভেতরে যেতে দেখেনি, তাই ওর ধারণা ছেলেটা এদিকে কোথাও থাকে। ইথানের মুখে অদৃশ্য ছেলেটির কথা শুনে ভিক্টর বেশ হকচকিয়ে যায়। আর কেউ না জানলেও ভিক্টরও এই ছেলেটার ব্যাপারে জানতো। তারা এই ব্যাপারে বিস্তারিত কথা বলার আগেই সেখানে জুলি চলে আসে এবং ইথানকে ধমক দিয়ে ভিক্টরের কাছ থেকে চলে আসতে বলে। ইথান চলে যাওয়ার সময়ে ভিক্টর তাকে বলে ছেলেটির সাথে আবার দেখা হলে ইথান যেন ভিক্টরের পক্ষ থেকে হাই বলে দেয়। ইথান খুশি মনে জুলির কাছে চলে যাওয়ার পরে জুলি তাকে কড়া করে বলে দেয় সে যেন ভিক্টরের কাছ থেকে দূরে থাকে, কারণ সে একটা পাগল। যাই হোক, এদিকে জেড নাস্তা সেরে বাইরে বেরিয়ে শহরটা ঘুরে দেখছিল। তখন সে একটা পাতাল ঘর দেখতে পায়। সে সাইকেল রেখে ভেতরে ঢোকে এবং একটা দরজা খুলতেই দেখে একটা লাশের উপরে পাথর চাপা রয়েছে। লাশটা হঠাৎ তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আর ঘটনার আকস্মিকতায় জেড চমকে উঠে ছিটকে পড়ে। দ্বিতীয়বার চোখ মেলতেই সে দেখে সেখানে কেউই নেই, সবটাই তার মনের ভুল। তবে সে দেয়ালে একটা অদ্ভুত সিম্বল দেখতে পায়, যদিও সে সিম্বলের অর্থ বুঝতে পারে না। এরপর সে বের হয়ে আবারও শহরে ফিরে আসে। ফিরে এসে জেড দেখে ফাদার শহরের সবাইকে নিয়ে মিটিং ডেকেছে। শহরে নতুন আসা মানুষগুলো এখানে সিদ্ধান্ত নেবে তারা মূল শহরে থাকতে চায় নাকি কলোনি হাউসে থাকতে চায়। জিম, তাবিথা এবং ইথান মূল শহরে থাকার জন্য বেছে নেয়, কিন্তু জুলি জানিয়ে দেয় সে কলোনি হাউসে থাকবে। এই নিয়ে তাবিথা অনেক বিরোধিতা করে, কিন্তু তাতে লাভ হয় না। এখানে সবার নিজেদের মর্জি মাফিক চলার স্বাধীনতা রয়েছে, তাই জুলির কলোনিতে থাকার সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়। এই সময় আজ রাতে ফ্রাঙ্কের শাস্তির ব্যাপারেও আলোচনা হয়। এসব দেখে জেডের সবকিছু ছেলে মানুষই ব্যাপার মনে হয়। সে উচ্চস্বরে হাসতে শুরু করে
তখন স্টিভেন্স রেগে গিয়ে তাকে কলার ধরে মিটিং থেকে বের করে দেয়। এরপর কেনি জেডকে নিয়ে কবরস্থানে যায় এবং টবির লাশ দেখায়। টবির লাশ দেখার পরে জেড কিছুটা হুঁশে ফেরে এবং কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসে। সবার উপস্থিতিতে ফ্রাঙ্ককে বক্সে রেখে আসা হয়। যদিও স্টিভেন্সের এটা করার ইচ্ছা ছিল না, কিন্তু ফাদারের নির্দেশ। ফ্রাঙ্ককে ক্ষমা করে দিলে শহরের বাকিরাও প্রতিনিয়ত রুলস ভঙ্গ করবে, তাই ফ্রাঙ্ককে শাস্তি দিতেই হবে। এই জন্য স্টিভেন্স অনিচ্ছা সত্ত্বেও ফ্রাঙ্ককে বক্সের ভেতরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। তারপরে যে যার মতো চলে যায়। জিম, তাবিথা এবং ইথানকে নিয়ে ফ্রাঙ্কের বাড়িতে শিফট করে। কেনি নিজের বাড়িতে জেডকে জায়গা দেয়। কলোনি হাউসে সবাই আনন্দের সাথে জুলিকে স্বাগত জানায়। একটু পরেই অন্ধকার নামে। পিশাচেরা ফ্রাঙ্কের বক্সটা ঘিরে ধরে এবং তার উপরে আক্রমণ করে তাকে ছিন্নভিন্ন করে দেয়। শহরের বুকে আরও একটা বিভীষিকাময় রাত কেটে যায়।